উচ্চ বিদ্যালয় কামিরামপুর, দশম শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র, তারিখ 14/9/2020 খ্রিস্টাব্দ। আমি প্রতাপ চন্দ্র রায়, সহকারী শিক্ষক, মোরামুদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজকে বাংলা প্রথম পত্রের গদ্যাংশের বই পড়া গল্প নিয়ে আলোচনা করবো। তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং মনে রাখার চেষ্টা করবা। বই পড়া গল্পে আমরা এর আগেও ক্লাস 9-এ পড়েছি। আজকে এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আমি। গল্পের নাম বই পড়া, লেখক প্রমোদ চৌধুরী। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বই পড়ার লেখক সম্বন্ধে এবং লেখকের জন্ম এবং মৃত্যু এর মাঝে যে সমস্ত বিষয়াদি আছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং প্রয়োজনীয় জিনিসগুলো খাতায় লিখে নেবা। প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের একজন নামকরা ব্যক্তিত্ব। তার নাম, প্রকৃত নাম প্রমোদ চৌধুরী। আরও একটা নাম আছে, তোমার জানা হয়তো বা কেউ বলতে পারবা। ছদ্মনাম যেটা বলা হয়, ওই ছদ্মনামটি হচ্ছে বীরবল। প্রমোদ চৌধুরীর প্রকৃত নাম হলো প্রমোদ চৌধুরী। তার আরেকটা নাম যেটা ছদ্মনাম হিসেবে বলা হয়, এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে অবজেক্টিভ হিসাবে আসে। তোমরা মনে রাখার চেষ্টা করবা যে তার ছদ্মনামটি হলো বীরবল। যদি মনে না থাকে কাউকে খাতায় লিখে নিও, মনোযোগ সহকারে শুনবা। জন্ম পরিচয় তার, তিনি জন্মগ্রহণ করেন 7ই আগস্ট 1868 খ্রিস্টাব্দ। আবার বলছি আমি, 7ই আগস্ট 1868 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। কোথায় এবং কোন গ্রামে? পৈতৃক নিবাস, তিনি জন্ম করেন যশোরে। তার পৈতৃক নিবাস ছিল হরিপুর, পাবনা জেলা। তিনি জন্মগ্রহণ করেন যশোরে এবং তার পিতার যে নিবাস ছিল, বাড়ি ছিল, সেটা হলো হরিপুর, পাবনা। তার পিতার নাম, তার পিতৃ পরিচয়, তার পিতার নাম হলো দুর্গাদাস চৌধুরী। পেশায় তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তোমরা মন দিয়ে শুনবা এবং মনে রাখার চেষ্টা করবা। দুর্গাদাস চৌধুরী তার পিতা, তার পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট। প্রমোদ চৌধুরীর আমাদের শিক্ষা জীবন, মাধ্যমিক যেটা সেই সময় বলা হতো এন্ট্রান্স, ওটা উনি কলকাতা থেকে পাস করছেন হেয়ার স্কুল। কলকাতা হেয়ার স্কুল এন্ট্রান্স পাস। উচ্চ মাধ্যমিক সে সময় বলা হয় এফএ, সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ, একটু মনোযোগ দিয়ে শুনবা। উচ্চতর শিক্ষা যেটা তুমি বিএ, আমি যেটাকে বিএ বলি বা বিএ অনার্স সম্মান বলি, তিনি বিএ অনার্স পাস করছেন দর্শন বিষয় নিয়ে। তিনি দর্শনে অনার্স বা বিএ সম্মান পাস করেন। এবং এমএ ডিগ্রি যেটা আমরা বলি, এমএ স্নাতকোত্তর ডিগ্রি যেটাকে বলা হয়, এমএ ইংরেজি। ওই এখানে মনে রাখবো একটা, যে বিএ অনার্স কমপ্লিট করেন 1889 খ্রিস্টাব্দ এবং এমএ ইংরেজি যেটা উনি শেষ করেন 1990 খ্রিস্টাব্দ প্রেসিডেন্সি কলেজ কলকাতা। এবং তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন, বার অ্যাক্ট ল, ইংল্যান্ড থেকে। তার শিক্ষা জীবন কিন্তু খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তিনি করছেন। তাহলে আমরা বললাম যে মাধ্যমিক যারা পাস করছেন, যেটা মাধ্যমিক বলা হয় আমাদের এসএসসি, যেটা সেটা এন্ট্রান্স বলা হতো আগে, কলকাতা হেয়ার স্কুল থেকে। মনোযোগ দিয়া শুনবা। উচ্চ মাধ্যমিক এফএ সেন্ট জেভিয়ার্স কলেজ।
উচ্চতর ডিগ্রি যেটা আমাদের উনি গ্রহণ করছেন বিএ অনার্স যেটাকে বলা হয় দর্শন শাস্ত্র 1889 খ্রিস্টাব্দ, এমএ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ইংরেজিতে 1990 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ। তার বাড়তি উনি আইন সম্বন্ধে মূল্যায়ন করছেন বার অ্যাক্ট ল ইংল্যান্ড থেকে। তাহলে আমরা তার জনপরিচয়, পিতৃ পরিচয় এবং শিক্ষা জীবন পাইলাম। এটা অবশ্যই কিন্তু গুরুত্ব সহকারে তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এই সমস্ত প্রশ্নগুলো আমাদের অবজেক্টিভ প্রশ্ন হিসেবে আমাদের পরীক্ষায় আসে, অবশ্যই তোমাদের এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। কর্মজীবন, তিনি কোথায় কাজ করছেন, লেখাপড়া করার পর তিনি কোথায় কাজ করছেন? কর্মজীবন, কর্মজীবনে তিনি অধ্যাপনা করছেন, শিক্ষকতার পেশায় ছিলেন, অধ্যাপনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আরেকটা স্টেট, ধর্মীয় স্টেটের তিনি দায়িত্ব ছিলেন কর্মজীবনে, ম্যানেজার স্টাফ। ঠাকুর স্টেট নামে একটা তার স্টেট ছিল, সেই স্টেটে তিনি দেখাশোনা করতেন এবং তিনি আরো নানান কাজের সঙ্গে জড়িত ছিলেন এবং সম্পাদনা করেছেন একটা মাসিক সবুজপত্র পত্রিকার মধ্যে একটা তিনি ছিলেন সম্পাদনা হিসেবে। মাধ্যমিক সবুজপত্র, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রভৃতি জায়গায় তিনি কর্মজীবনে জড়িত ছিলেন। এই হচ্ছে কর্মজীবন। কর্মজীবনের পাশাপাশি তিনি সাহিত্য সাধনায় কিন্তু লিপ্ত ছিলেন। সাহিত্য সাধনা তার কাব্য যেটা ছিল, কাব্য মনে রাখার চেষ্টা করবা, কাব্য, সনেট, যেমন আমরা সনেট কবিতা, আমাদের যে কপোতাক্ষ নদীর মানে আমরা যখন কবিতা পড়ি মনে হয়তো পাবো আমরা সনেট, ষষ্ঠ অষ্টক, এইসব এরকম কিছু উনি রচনা করেছিলেন। সনেট, পঞ্চাশত, একটা কাব্যগ্রন্থ, এখানে আমরা সংক্ষিপ্ত করে দিয়েছি, আরো অনেকগুলো আছে। তার কাব্য হলো সনেট এবং পঞ্চাশত, এই দুটা গুরুত্বপূর্ণ কাব্য, অবশ্যই মনে রাখতে হবে। গল্প গ্রন্থ তিনি লেখেন চার ইয়ারির কথা। প্রমোদ চৌধুরীর একটা গল্প গ্রন্থ আছে, গ্রন্থ চার ইয়ারির কথা, যেটা হয়তো অনেকে পড়ছো, যেটা পড়ে হয়তো পড়ে নেবো, আমাদের লাইব্রেরিতে বই আছে, এটা আমাদের জানতে হবে। লোহিতি, ওটা লোহিতি নয়, অনেক উচ্চারণ করতে ভুল করছে হয়তো, আহুতি, তার গল্প গ্রন্থ চার ইয়ারির কথা, আহুতি। নীল লোহিত, অবশ্যই তোমরা ভালো করে দেখবা। প্রমোদ চৌধুরীর সম্বন্ধে জানতে গেলে ব্যাপক অর্জন করতে হবে, ব্যাপক বই করতে হবে। সাহিত্যে তারা ছিলেন, সাহিত্যের মানুষ। নীল লোহিত, গল্প সংগ্রহ ইত্যাদি ছিল তার সাহিত্য সাধনার মধ্যে। তিনি কিন্তু এমনি সাহিত্যিক হননি, নানান ধরনের পরিশ্রমের মাধ্যমে তিনি আজকে আমাদের বইয়ের মধ্যে আসছেন, সাহিত্যের মধ্যে আসছেন। এবং আমাদের জন্য একটা বই পড়তে হয়, সেই বই পড়ার একটা গল্প আমাদের এখানে তিনি দিচ্ছেন, সেটা আমাদের বইয়ের মধ্যে নবম শ্রেণীর মধ্যে আমাদের লিপিবদ্ধ হয়েছে বই পড়া। এই বই পড়া গল্পটা অবশ্যই ইম্পর্টেন্ট এবার আমাদের জন্য। আমরা সাহিত্য সাধনা পর্যন্ত আসলাম, অবশ্যই তোমাদের আবারও এটা কিন্তু লক্ষ্য করতে হবে, এই তার পরিচিতিটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এর মধ্যে কিন্তু অনেক জিনিস তার মধ্যে এখানে লুকিত আছে, কিন্তু আমরা এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। তোমরা দেখার চেষ্টা করবা এবং মনে রাখারও চেষ্টা করবা। পরবর্তীতে হয়তো তোমরা আরো অনেক ওনার সম্বন্ধে অনেক বেশি জানতে পারবা। এই সাহিত্য সাধনা করার পর তার কৃতিত্ব অর্জন হয়েছিল। প্রবন্ধ গ্রন্থগুলা যেমন গল্প সংগ্রহ করলেন, তারপরে তিনি প্রবন্ধ গ্রন্থ করছে, এটা প্রবন্ধ রচনামূলক বই, এটা প্রবন্ধ। তোমার নাম তোমরা অবশ্যই অত কেউ জানো, যেহেতু ক্লাস 9 পড়ছি।
তেল নুন লাকড়ি, এটা আমরা সবাই চিনি। তেল নুন লাকড়ি, প্রবন্ধ গ্রন্থ। হ্যাঁ, বীরবলের হালখাতা, বীরবলের হালখাতা, হ্যাঁ অনেকে বীরবলের হালখাতা পড়ছে। নানা কথা, আমাদের শিক্ষা প্রভৃতি। তাহলে আমরা কি বললাম, এটা তার কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ এবং পরিশেষে আমরা আসলে তার ওনার প্রবন্ধ গ্রন্থ সংগ্রহ যেটা ছিল তার মধ্যে তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা, নানান কথা, আমাদের শিক্ষা, এই সমস্ত করে তিনি কৃতিত্ব অর্জন করেছিলেন। তিনি তার কৃতিত্ব কি ছিল? বাংলা গদ্য সাহিত্যে, বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতি, জানো বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতি এবং কাব্য সাহিত্যে ইতালীয় সনেট প্রবর্তন করেন। বিশেষ কৃতিত্ব তার। প্রথম কৃতিত্ব হলো বাংলা গদ্য সাহিত্যে চলিত রীতি। আমরা যেহেতু বাংলা লেখাপড়া পড়ি, ভাষাতে পড়ি আমরা, চলিত ভাষা, সাধু ভাষা, এই চলিত ভাষায় কথা বলা, চলিত ভাষায় লেখা ইত্যাদি তিনি বাংলা গদ্য সাহিত্যে এনেছিলেন। এবং কাব্য সাহিত্যের যে ইতালীয় একটা দেশ, ইতালীয় সনেট, আমরা যে সনেট পড়লাম, কপোতক্ষণ সনেট আছে, ইতালীয় সনেট প্রবর্তন করেন। বিশেষ বিশেষ কৃতিত্ব না, এই সম্বন্ধে তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। এই সমস্ত কৃতিত্ব করার পর অবশ্যই এটা রেজাল্ট, ফলাফল দরকার। ওনার জীবনে উনি কিছু পুরস্কারও পেয়েছিলেন। এই পুরস্কারগুলো কোথা থেকে প্রদত্ত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত জগত্তারিণী স্বর্ণপদক লাভ। এটা আমরা অনেকেই জানি, তোমরাও জানো। এই পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয় ওনাকে পুরস্কার দেন, জগত্তারিণী স্বর্ণপদক পুরস্কার উনি লাভ করেন। মোটামুটি ওনার জীবন বৃত্তান্ত এবং তার কর্ম পরিকল্পনা, শিক্ষা, কর্মজীবন, সাহিত্য, এই সমস্ত পাশাপাশি উনি গদ্য সাহিত্যে বিশেষ বিশেষভাবে মনোনিবেশ করেন। প্রমোদ চৌধুরী এই সমস্ত সাহিত্য সাধনা করার জন্য তিনি আমাদের, বিশেষ করে আমাদের জন্য, যে বাংলা সাহিত্যে যে চলিত রীতি, বাংলা ভাষা অবশ্যই কিন্তু লেখা থাকে প্রশ্নের মধ্যে, সাধু ও চলিত ভাষার মিশ্রণ দোষণীয়, তোমরা সবাই জানো, এবং আমাদের প্রশ্নের মধ্যে লেখাও থাকে। এটাকে অবশ্যই আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। উনি চলিত রীতিতে ঘোষণা করেছিলেন গদ্য সাহিত্যের জন্য। এবং কাব্য যেটা আমরা পড়ি, কাব্য সাহিত্যের যে সনেটটা প্রদান করেছেন সেটা হলো আমাদের দেশীয় নয়, ইতালীয় সনেট। এই সমস্ত কীর্তিকর্মের জন্য ওনার যে আমরা পুরস্কারটা বললাম, পুরস্কারটা বলতে পারবো না কি পুরস্কার যেন, হ্যাঁ আমি আবার বলছি, পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত জগত্তারিণী স্বর্ণপদক লাভ। এটা কিন্তু আমাদের গত পরীক্ষায়, আমাদের ক্লাস 9-এ গত বছর এই অবজেক্টিভের মধ্যে তোমাদের যেটা এটা প্রশ্নের মধ্যে করেছিলাম, অ্যাকচুয়ালি বেশ কিছু জানবা। পরিশেষে তার জীবন বসানো হয়, উনি মৃত্যুবরণ করেন, সে তারিখ তোমরা বলতে পারো? আমি আবার বলছি, যদি কারোর মনে না থাকে অবশ্যই মনে রাখবো, 2রা সেপ্টেম্বর 1948 খ্রিস্টাব্দে। 2রা সেপ্টেম্বর 1948 খ্রিস্টাব্দ। এই হলো আমাদের গদ্য সাহিত্যের একজন নাম করা ব্যক্তি প্রমোদ চৌধুরীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন বৃত্তান্ত কি করেছিলেন। তাহলে আমরা এখন আমরা যেহেতু তার জন্ম এবং কর্ম সম্বন্ধে জানলাম এবং তার মৃত্যু সেটাও জানলাম, এখন আমরা একটু গল্পে যেতে পারি না? অবশ্যই আমরা গল্প যাব।
সে পাঠটা হয়তো তোমাদের দ্বারা হবে না, আমি সেই পাঠটা পড়বো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। বই পড়া, প্রমোদ চৌধুরী। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়াতে পরামর্শ দিতে চাইনি। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। অবশ্যই তোমরা বুঝতেছ যে বই পড়াটা মানুষের যদিও সর্বশ্রেষ্ঠ শখ, কিন্তু আমাদের লেখক মহোদয় এটাকে শখ হিসাবে উনি কখনো মানুষকে পরামর্শ দেন নাই। তোমরাও জানো, আমরাও জানি। কারণ বই কিন্তু সহজে কেউই পড়তে চায় না, কারণ অনেকে মনে করে যে বইয়ের মধ্যে বই পড়ে কি হবে, বই পড়ে কি লাভ হবে, কিন্তু ইনি তার বিপক্ষে ছিলেন। তোমরা হয়তো কাউকে বই পড়ার ভালো পরামর্শ দিবা, অনেকে রাখো অনেক বই পড়েছি কি হয়েছে জীবনে। ইনিও সেটা আমাদের প্রথমে জেনে মানে আমাদেরকে জানান দিয়েছেন যে দুঃখ দুর্দশার দেশে সুন্দর জীবন ধারণ করা যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক, নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ। আমরা কাজ করব না, ফল নেব। আমাদের কিন্তু এটা সবারই নৈতিক চরিত্র একটা হয়ে গেছে, কিন্তু ফল নিতে গেলে যে আমাদের কিছু কর্ম করতে হবে, আমরা সেটার দিকে কখনো খেয়াল করি না। উনি তাই বোঝাচ্ছেন এখানে। তাহলে এখানে দেখো, এখানে বলছে উদ্বাহ, একটা নতুন শব্দ পেয়েছি আমরা। উদ্বাহ শব্দের অর্থ কি, কে বলতে পারবা? উদ্বাহ, যাই হোক, উদ্বাহ কথা শব্দের অর্থ হলো ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ব দিকে যে বাহু সেটা হলো উদ্বাহ। আহ্লাদে হাত উঠানো, আমরা অনেক সময় হাত উঠে অনেকে বলে, এটার পক্ষে কে কে আছে হাত তুলো। এটারই একটা আমাদের বাংলা সাহিত্যের একটা সুন্দর একটা শব্দ হলো উদ্বাহু। উদ্বাহু অর্থ হলো ঊর্ধ্ববাহু, আহ্লাদে হাত উঠানো। মনে রাখার চেষ্টা করবা, এখানে অনেক সুন্দর সুন্দর কঠিন শব্দ আছে। কিন্তু আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুইই দূর করবে। আমাদের বিশ্বাস, লেখক বলতেছেন আমাদেরকে যে আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুইই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা। শিক্ষা চোখের জল শেষ করতে পারবো না যদি না পড়ানো হয়, না পড়া হয়। আমি যদি শিক্ষা অর্জন না করি তাহলে কিভাবে আমার চোখের জল শেষ করবে? কিন্তু তা হলো আমরা তা ত্যাগ করতে পারিনি, তাহলে আমরা শিক্ষাটাকে ত্যাগ করতে পারবো না। কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতেই হবে। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সাহিত্য চর্চা করতে হলে শিখতে হবে, এটা অবশ্যই আমাদের জানা দরকার সবাই। সাহিত্য চর্চা আমরা কিন্তু এই আমাদের বাংলাদেশ সেকেন্ড পার্ট একটা আমাদের দ্বিতীয় বছরে আছে যে পুঁথিগত বিদ্যা পরস্ত ধন। এই শুধু পুঁথিগত বিদ্যা আমরা ক্লাসের বই পড়বো, সেটাতে আমাদের জ্ঞান অর্জন সম্পূর্ণ হবে না। আমাদের কি করতে হবে? অনেক অনেক বই পড়তে হবে আমাদের জ্ঞান অর্জনের জন্য। আচ্ছা, লোকে যেটা সন্দেহ করে তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের
শিষ্যরা তাদের কথা উল্টো বোঝে, সকলেই হতে চায় বড় মানুষ। কঠিন কথা বলছে। ডেমোক্রেসির অর্থ একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত না পেরে তার দোষগুলো আত্মসাৎ করছি। আত্মসাৎ করাই আমাদের প্রধান কাজ, কিন্তু এখন হয়ে গেছে। আমরা কখনো মানুষের নিঃস্বার্থভাবে কাজে সহযোগিতা করতে পারি না। কিছু কিছু মানুষ আছেন মহান ব্যক্তিত্ব, তারাই স্বার্থ ছাড়া কাজ করেছেন, কিন্তু আমরা স্বার্থ ছাড়া কখনোই কাজ করতে পারি না। আমি দেখুন আমাদেরকে এটা বুঝাতে চেয়েছেন। এর কারণে স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। কি বলুন? ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোক দৃষ্টি আজ অর্থের উপরে পড়ে রয়েছে। শিক্ষিত সমাজ কি করে? অর্থ যেভাবে অর্থ উপাদান করা যায় সেভাবে অর্থ আমরা উপাদান করার চেষ্টা করি। এটা কার কাজ? শিক্ষিত সমাজের কাজ। কিন্তু আমরা যেনার গল্পটা করতেছি প্রমোদ চৌধুরী, এনারা এই সমস্ত ব্যক্তিত্ব কখনোই স্বার্থের জন্য কাজ করেন নাই। তোমরা জানো, তারা মানুষের কাজে, মানুষের জন্য যে কাজ করা দরকার সেই কাজগুলো ওনারা করেছেন। সুতরাং সাহিত্যকথার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা 1000 খানা ল রিপোর্ট কেনেন তারা 1 খানা কাব্যগ্রন্থ কিনতে প্রদত্ত নন।